আজকে যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি সাসপেন্স থ্রিলার মুভি। মুভিটাতে 50টারও বেশি টুইস্ট রয়েছে, মানে ফুল মুভি টুইস্টে ভরপুর। মুভিটা দেখতে শুরু করলে আপনি বলবেন কি মুভি মাইরি, এ তো ঝটকার উপরে ঝটকা। এই মুভিতে একটা মেয়ে 5 কোটি টাকা পাওয়ার জন্য এমন এমন মাস্টার প্ল্যান করে যা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এমনকি সেই টাকার লোভে মেয়েটি অনেক পুরুষের সাথে রাত কাটায়, কিন্তু মুভিতে এটা দেখার বিষয় শেষ পর্যন্ত মেয়েটি কি টাকাটা আত্মসাৎ করতে পারে কি পারে না তা দেখতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই একটা সুখী দম্পতিকে দেখতে পাই। ছেলেটার নাম অখিল আর মেয়েটার নাম রেশমা। তারা দুজনেই শারীরিকভাবে ফিট হচ্ছিল। তারা যেহেতু স্বামী স্ত্রী হতেই পারে, তাই আমরা সেদিকে নজর না দিয়ে পরের সিনে আসি। তো পরের সিনে অখিল রেশমাকে বলে, আমার কাছে বর্তমানে হার্ড ক্যাশ 5 কোটি টাকা আছে। এটা শুনে রেশমা অবাক হলে অখিল বলে, আজ রাতেই আমাকে 5 কোটি টাকা বিক্রম জি নামের একটা লোকের কাছে ডেলিভারি করতে হবে। সিন তখন কাট করে বিক্রমের কাছে আসে, আর বিক্রমের কাছেই সেই টাকা অখিল ডেলিভারি করবে। বিক্রমের পাশে যে মেয়েটিকে দেখতে পারতেছেন এর নাম সোনিয়া। এরা দুজনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও শারীরিকভাবে অনেকবারই ফিট হয়েছে। তো বিক্রম তখন সোনিয়াকে বলে, আমি অখিলকে মেরে দেব এবং আমরা দুজনে মিলে এই টাকা আরামায়েসে ভোগ করব। সোনিয়া তখন ভয় পেয়ে যায় ও বলে, যদি এসব কিছু সুলতান ভাই জেনে যায় তাহলে কিন্তু সে আমাদের আস্ত রাখবে না। আসলে অখিল ও বিক্রম দুজনেই সুলতান ভাইয়ের হয়ে কাজ করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সুলতান ভাইটা কে? সুলতান ভাই হলো যার মাধ্যমে বড় বড় কোম্পানি অনেকগুলো টাকা পয়সা আদান প্রদান করে থাকে, আর সুলতান ভাই তার লোকদের দিয়ে টাকা পয়সাগুলো সঠিক জায়গায় পৌঁছে দেয়। তো বিক্রম তখন সোনিয়াকে বলে, তুমি টেনশন করো না, কোনো সমস্যা হবে না। সিন গেস্ট রুমে আসলে দেখি অখিল টাকা নিয়ে বিক্রমের জন্য অপেক্ষা করতেছে। একটু পর দেখা যায় বিক্রম একটা লাঠি নিয়ে পা টিপে টিপে অখিলের কাছে আসছে। এরপর পিছন থেকে বিক্রম অখিলের মাথায় মেরে দেয়। বিক্রম অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে যায়। সোনিয়া এসব দেখে বিক্রমকে বলে, তুমি তো সত্যি সত্যি অখিলকে মেরে ফেললে। বিক্রম রেগে যায়। সে তখন সোনিয়াকে একটা থাপ্পড় মেরে বলে, আমরা যদি ওকে না মারি তাহলে 5 কোটি টাকা আত্মসাৎ করব কিভাবে? এমন সময় সুলতান ভাই অখিলকে ফোন করে। বিক্রম সোনিয়াকে বলে, ফোন ধরবে না তুমি, আমি লাশটাকে গুম করার ব্যবস্থা করে আসছি। এটা বলে বিক্রম বাড়ির পিছনে এসে গর্ত খুঁড়তে থাকে, মানে এই গর্তেই অখিলকে মাটি চাপা দেবে। অন্যদিকে দেখা যায় অখিলের জ্ঞান ফিরেছে। সোনিয়া অখিলের জ্ঞান ফেরা দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপর যখন সহজ সরল সোনিয়া অখিলকে লাঠি দিয়ে আঘাত করে তাকে মারার জন্য, তখন আমরা অনেক ভয় পেয়ে যাই। এর রহস্য আস্তে আস্তে উন্মোচন হতে শুরু করবে। তো গর্ত খোঁড়া হয়ে গেলে তারা অখিলের লাশটা মাটি চাপা দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর সুলতান ভাই বিক্রমকে ফোন করে। বিক্রম ফোন ধরে বলে, সুলতান ভাই এখনো তো টাকা নিয়ে অখিল আমার কাছে আসেনি। সুলতান ভাই বলে, ঠিক আছে, অখিল যখন টাকা নিয়ে তোমার কাছে যাবে তুমি আমার কাছে একটা ফোন করো। সুলতান ভাই তখন অখিলের বাড়িতে এসে রেশমাকে বলে, অখিল টাকা নিয়ে বিক্রমের কাছে এখনো পৌঁছায়নি। রেশমা তখন সুলতান ভাইকে বলে, অখিল 2 ঘন্টা আগেই টাকা নিয়ে বিক্রমের কাছে গিয়েছিল, এতক্ষণ তো ওর ফিরে আসার কথা ছিল। সুলতান ভাই তখন অনেক ভেবেচিন্তে বলে, টাকার লোভে তুমি আবার অখিলকে মেরে ফেলোনি তো? রেশমা বলে, ভাই আমি এমনিতেই এসব কাজ দেখে অনেক ভয় পাই, আমি ওকে কিভাবে মারবো? এরপর সিন কারান নামের একটা ছেলের কাছে আসে। সে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। হঠাৎ শুনশান রাস্তায় তার গাড়িটা নষ্ট হয়ে যায়। কারান এদিকে ওদিকে তাকিয়ে তখন একটা বাড়ি দেখতে পায়। কারান তখন সাহায্যের জন্য সেই বাড়িতে এসে কলিং বেল বাজায়। একটু পর সোনিয়া এসে বাড়ির দরজা খোলে, মানে কারান বিক্রমের বাড়িতে এসে পৌঁছেছে। কারান তখন সোনিয়াকে বলে, আমি একজন ভালো মানুষ, আমার গাড়ি রাস্তায় খারাপ হয়ে গিয়েছে, দয়া করে আজ রাতটা যদি আপনি আপনার বাড়িতে থাকতে দিতেন। সোনিয়া তখন হেসে বলে, আমি জানি তুমি একজন ভালো মানুষ মিস্টার কারান। কারান তখন অবাক হয়ে বলে, এবার আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার নাম সোনিয়া। আসলে তারা দুজনেই একই কলেজে পড়াশোনা করত। কারান সোনিয়াকে সেই সময় পছন্দ করত, বাট সোনিয়া তার থেকে 4 বছরের বয়সে বড় ছিল, তাই সে তখন পাত্তা দেয়নি। সোনিয়া অনেক খুশি হয়ে কারানকে ভিতরে নিয়ে আসে। সোনিয়া কারানকে গেস্ট রুমে বসিয়ে রেখে উপরে এসে বিক্রমকে বলে, আমার পুরনো ফ্রেন্ড এসেছে, আজ রাতটা সে আমাদের এখানেই থাকবে। বিক্রম রেগে গিয়ে সোনিয়াকে বলে, একটু আগেই অখিলকে মেরে ফেললাম, যদি ওই লোকটা সুলতানের কোনো লোক হয় তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? সোনিয়াও তখন রেগে যায়। সে চিল্লিয়ে বলে, ও তোমার আর তোমার গুন্ডা ফ্রেন্ডের থেকে অনেক ভালো। সোনিয়ার এমন চিল্লাচিল্লিতে তখন বিক্রম কারানের সাথে পরিচিত হতে গেস্ট রুমে আসে। সোনিয়া দুজনকেই তখন একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। সোনিয়া কফি বানাতে কিচেনে গেলে বিক্রম কারানকে বলে,
তুমি নাকি 4 বছরের ছোট হয়েও কলেজে সোনিয়ার সাথে লাইন মারতে চাইতে। কারান তখন হেসে বলে, আমি কেন, কলেজের প্রফেসর পর্যন্ত সোনিয়ার সাথে লাইন মারার চেষ্টা করত। এসব ছোট ছোট ব্যাপারগুলো আপনারা মনে রাখবেন, পরে কিন্তু এসব রহস্যের জোট খুলতে শুরু করবে। তো কথার মাঝে বিক্রম কারানকে জিজ্ঞাসা করে, তো তুমি কি কাজ করো? কারান তখন বিক্রমকে অবাক করে বলে সে সুলতান কোঅপারেশনের স্টক এজেন্টের কাজ করে। বিক্রম চিন্তায় পড়ে যায়, তাহলে সুলতান ভাই কি তার উপরে সন্দেহ করে তার লোক পাঠিয়েছে? বিক্রম বলে, আজব বিষয়, আমিও তো সুলতান ভাইয়ের হয়েই কাজ করি। বিক্রম কারানের থেকে 2 মিনিট সময় চেয়ে সোনিয়াকে নিয়ে উপরে আসে। বিক্রম সোনিয়াকে বলে, কি হচ্ছে এসব? সোনিয়া তখন বলে, তোমরা দুজনেই সুলতান ভাইয়ের হয়ে কাজ করো আর তোমরা একে অপরকে চেনো না? বিক্রম বলে, সোনিয়া, সুলতান ভাইয়ের ওখানে 1000-এরও বেশি লোক কাজ করে, হয়তোবা ওর সাথে আমার পরিচয় হয়নি। বিক্রম সোনিয়াকে বলে, এই কারান আমাদের জন্য অনেক বিপজ্জনক, তাই তুমি কোনোভাবে ওকে এখান থেকে তাড়িয়ে দাও। আর একটু পরেই সিঙ্গাপুরের টিকিট নিয়ে বাড়িতে একটা লোক আসবে, ওকে এখানে দেখতে পেলে অনেক সমস্যা হয়ে যাবে। সোনিয়া তখন কারানের কাছে এসে বলে, আচ্ছা কারান, তুমি কতদিন সুলতান ভাইয়ের হয়ে কাজ করতেছো? কারান কেন জানি একটু অস্বস্তিতে পড়ে যায়। সে তখন ভেবে বলে, এই 2 বছর। সোনিয়া ভেবে বলে, 2 বছর ধরে সুলতান ভাইয়ের ওখানে কাজ করতেছো, আর তুমি সুলতান ভাইয়ের অ্যাকাউন্ট ম্যানেজার বিক্রমকে চেনো না? এমন সময় আবার কলিং বেলের শব্দ। সোনিয়া দরজা খুললে একটা লোক বলে, আমার নাম রাম সিং, আমি এখানকার নতুন ইন্সপেক্টর। রাম সিং তখন বিক্রমের সাথে কথা বলবে বলে তার কনস্টেবলগুলো নিয়ে বাড়ির ভেতরে আসে। রাম সিং ভিতরে এসে কারানকে দেখে বলে, তুমি তো কারান, তাই তো? কারান অবাক হয়ে যায়, রাম সিং তাকে কিভাবে চিনলো? কারান বলে, আপনি আমাকে কিভাবে চিনলেন? রাম সিং হেসে বলে, তোমাকে দেখে আমার মনে হলো তোমার নাম কারান, তাই তোমাকে কারান বলে ডাকলাম। বিক্রম তখন সেখানে আসলে রাম সিং তার পরিচয় দিয়ে বলে, এমন শুনশান জায়গায় এত বড় একটা ফার্ম হাউস, বর্তমানে এখানে অনেক চুরিচাট্টা হচ্ছে, তাই আপনি যদি কোনো প্রবলেমে পড়েন সবার আগে আমাকে জানাবেন। এই বলে বিক্রমকে তার কার্ড দিয়ে রাম সিং তার কনস্টেবল নিয়ে চলে যায়। বিক্রম উপরে চলে গেলে সোনিয়া কারানকে বলে, তুমি এখনো পর্যন্ত বিক্রমকে মারতে পারলে না, যে কাজের জন্য তুমি এখানে এসেছো সেটা তাড়াতাড়ি করো, মানে এই সকল প্ল্যান তাহলে কারানের। সোনিয়া বলে, আমি উপরে যাচ্ছি বিক্রমকে সিডিউস করতে, তুমি এই সুযোগটা কাজে লাগিয়ে বিক্রমকে মেরে ফেলবে, কারণ আমি সারা জীবন বিক্রমের সাথে না তোমার সাথে কাটাতে চাই। এই বলে সোনিয়া কারানকে একটা কিস করে উপরে চলে যায়। তখন আমাদের দেখানো হয় বিক্রম অখিলকে মারার পর যখন বিক্রম বাড়ির পিছনে গর্ত করছিল, তখন সোনিয়াই কারানের কাছে ফোন করে বলে, কারান তুমি এত দেরি করছো কেন? বিক্রম অখিলকে মেরে ফেলেছে, তুমি তাড়াতাড়ি এসো, বিক্রমকে মেরে ফেলে আমাকে নিয়ে যাও। মানে কারানের গাড়ি নষ্ট হওয়া, হঠাৎ করে কারানের সোনিয়ার সাথে পরিচয় হওয়া, কারান বিক্রমের বাড়িতে পৌঁছানো, এই সকল কিছুর মাস্টার প্ল্যানই সোনিয়া করেছিল। সিন বর্তমানে আসলে দেখা যায় সোনিয়া বিক্রমের কাছে এসে সত্যি সত্যি বিক্রমকে সিডিউস করতে শুরু করেছে। বিক্রম তাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে, বাট এখন যেভাবেই হোক সোনিয়াকে বিক্রমকে মারতে হবে। বিক্রম ছেলে বলে কথা, সোনিয়া তার জালে ফাঁসিয়ে ফেলে। আর এই সুযোগেই কারান এসে বিক্রমের মতো করেই তারই মাথায় সেই লাঠি দিয়ে বাড়ি মারে। বিক্রম মাটিতে লুটে পড়ে যায়। সোনিয়া তখন কারানকে বলে, আরে মার ওকে, এখনও মরেনি। কারান অবাক হয়ে যায়, সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? মরা মানুষকে আমি আর কতবার মারবো? কিন্তু সোনিয়া তো জানে একটা বাড়িতে বিক্রম মরবে না। বিক্রম আগের বার যখন অখিলের গর্ত খুঁড়তে চলে গিয়েছিল, তাকেই অখিলকে মারতে হয়েছিল। কারান অনেকটা ভয় পেয়ে গেলে সোনিয়া তার থেকে লাঠিটা নিয়ে বলে, দেখ কিভাবে মানুষকে মারতে হয়। এরপর সোনিয়া পিশাচের মতো করে কারানের মাথায় বাড়ি মারতে থাকে। সোনিয়ার এমন পিশাচ রূপ দেখে কারান অনেক ভয় পেয়ে যায়। সোনিয়া তখন কারানকে টাকার ব্যাগ নিয়ে অন্য রুমে যেতে বলে। কারান ব্যাগ নিয়ে অন্য রুমে যেতেই দেখা যায় বিক্রম এখনো মরেনি। এটা দেখে সোনিয়া তখন বিক্রমকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করছিল। সোনিয়াকে দেখে মনে হচ্ছিল সোনিয়ার ভিতরে পিশাচ ভর করেছে। সে বিক্রমকে অনেক নৃশংসভাবে মেরে ফেলে। বিক্রমকে মারার পর সোনিয়া জোরে জোরে হাসতে থাকে। তাকে দেখে মনে হয় সোনিয়ার মধ্যে টাকার শয়তান বাস করছে, যেই শয়তান টাকার জন্য সব কিছু করতে পারে। এরপর সোনিয়া কারানের কাছে এসে বিক্রমের মতো করে কারানকেও সিডিউস করতে শুরু করে। সোনিয়া বলে, আমি এখনই তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই। কারান তো অবাক হয়ে যায়, দুটো খুন করার পরে একটা মানুষের এসব মুড কিভাবে আসে। সোনিয়া তখন জোর করেই কারানের সাথে ওইসব কিছু করতে শুরু করে। কারান ভয়ে ভয়ে বলে, দেখো বিক্রমের চোখ খোলা আছে, বিক্রম দেখছে। সোনিয়া এসে বলে, দেখতে দাও ওকে, আর এখন তুমি আমাকে ভালোবাসা দেওয়ায় মনোযোগ দাও। কারান বিক্রমের সামনে কোনোভাবেই সোনিয়ার সাথে শারীরিকভাবে ফিট হতে পারছিল না। সোনিয়া তখন উপায় না পেয়ে বিক্রমের কাছে এসে হাত দিয়ে বিক্রমের চোখটা বন্ধ করে দেয়।
এসব কিছু করার পর কারানের মনে ভয়ের জন্ম নিলেও সোনিয়া দিব্যি শয়তানের মতো করে হেসে খেলে বেড়াচ্ছিল। এরপর সোনিয়া বক্সে একটা হট সং লাগিয়ে সেখানেই জোর করে কারানের সাথে শারীরিকভাবে ফিট হয়। কিছুক্ষণ পরেই আবার কলিং বেলের শব্দ। কারান তখন ভয় পেলে সোনিয়া এসে দরজা খোলে। একটা লোক বলে, ম্যাডাম আমি আপনাদের জন্য সিঙ্গাপুরের টিকিট নিয়ে এসেছি। সোনিয়া তখন টিকিটটা নিয়ে সাইন করতে চাইলে লোকটা বলে, ম্যাডাম আপনার সাইন হলে হবে না, বিক্রম স্যারের সাইন লাগবে। সোনিয়া তো টেনশনে পড়ে যায়, মরা মানুষ আবার কিভাবে সাইন করবে। তাই সোনিয়া লোকটির থেকে 1 মিনিট সময় চেয়ে ভেতরে আসে। সোনিয়া কারানকে সবকিছু খুলে বললে কারান বলে, এই ব্যাপার, আমি লোকটির কাছে যাচ্ছি বিক্রম সেজে। কারান তখন বাইরে এসে লোকটিকে বলে, আমি বিক্রম, কি বলবেন আমাকে বলেন। লোকটি বলে, হেই আপনি কেন বিক্রম হতে যাবেন? বিক্রমকে আমি পার্সোনালি জানি। কারান ধরা পড়ে যায়। সে তখন পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বলে, আমি তো মজা করছিলাম তোমার সাথে, আমি ভিতরে গিয়ে বিক্রমকে নিয়ে আসছি। এই বলে কারান ভিতরে আসলে সোনিয়া বলে, তাহলে এখন কিভাবে লোকটার সাথে বিক্রমের পরিচয় করিয়ে দেবে? কারান হেসে বলে, এখন মৃত বিক্রমকে আমাদের জীবিত করতে হবে। এরপর দুজনে তখন বিক্রমের লাশটা সোফায় বসিয়ে হাতে একটা তসবি দেয়। লোকটাকে ভেতরে এনে সোনিয়া বলে, আসলে বিক্রম ধ্যান করছে, সে ধ্যানে মগ্ন আছে, আপনি ওর সাথে কথা বললে বলতে পারেন, কিন্তু ও আপনার কোনো কথার জবাব দিতে পারবে না। লোকটা তখন বিক্রমের সাথে কথা বলতে শুরু করলে সোনিয়া দেখে বিক্রমের লাশটা হেলে যাচ্ছে। তাই সে আবার পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বিক্রমের কাছে বসেও বলে, আপনি কি খাবেন, চা না কফি? লোকটা তখন সোনিয়াকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এর একটু পর আবার রাম সিং তার কনস্টেবল নিয়ে বিক্রমের বাড়িতে আসে এবং কারানকে বলে, আমি বাড়ির বাহিরে একটা গাড়ি রাখা দেখেছি, গাড়িটা কার? কারান বলে, স্যার আমি কাজের জন্য একটা জায়গায় যাচ্ছিলাম, বাট আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় রাতটা এখানেই কাটাতে হচ্ছে। রাম সিং তখন কারানকে তার গাড়ির কাছে নিয়ে এসে কারানকে গাড়ি স্টার্ট করতে বলে। কারান তখন গাড়িটা স্টার্ট করলে গাড়িটা স্টার্ট হয়ে যায়। কারান ধরা পড়ে যায় যে তার গাড়িটা খারাপ হয়নি। কারান ভিতরে এসে সোনিয়াকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব টাকা ও টিকিট নিয়ে আমাদের এখান থেকে যেতে হবে, কারণ রাম সিং আমাদের উপরে সন্দেহ করেছে। এমন সময় আবার রাম সিং বিক্রমের বাড়িতে আসে ও সোনিয়াকে বলে, আমাদের মনে হয়েছে আপনাদের বাড়িতে কোনো গড়বড় আছে, তাই আপনাদের বাড়িটা আমাদের চেক করা প্রয়োজন। রাম সিং কনস্টেবল নিয়ে বাড়ির ভেতরে ঢুকলে কারান বলে, আমাদের নামে আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে? কিন্তু রাম সিং কনস্টেবলদের চেক করতে বলে। কনস্টেবল চেক করে রাম সিংকে একজন বলে, স্যার এখানে অনেকগুলো টাকা আছে। আর একজন বলে, স্যার এখানে একজনের লাশ পড়ে আছে। রাম সিং তাদেরকে বলে, টাকার জন্য আপনারা ওকে মেরে ফেলেছেন? সোনিয়া তখন রাম সিংকে বলে, আপনি ভুল বুঝছেন, এই কারণ টাকার লোভে আমার স্বামীকে মেরে ফেলেছে এবং আমাকে ভয় দেখিয়ে বলেছে আমি যদি কাউকে এসব বলি তাহলে ও আমাকে মেরে ফেলবে। সোনিয়া অফিসারের কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, ও আমার স্বামীকে নৃশংসভাবে মেরে ফেলেছে। এর জন্যই তো বলে নারীদের ছলনা, তারা ছলনা করে ভুলকেও সঠিক করে দিতে পারে। কারণ সোনিয়ার থেকে এমন ধোকাবাজি দেখে রাম সিংকে সবকিছু খুলে বলে। বাট রাম সিং কনস্টেবলদের বলে, তোমরা একে নিয়ে পুলিশ স্টেশনে যাও, আমি তদন্ত করে আসছি। কারণ চিল্লিয়ে অফিসারকে সবকিছু বলতে থাকে, বাট অফিসার কারণকে নিয়ে যেতে বলে। এরপর অফিসার বাড়ির দরজা বন্ধ করে দেয়। রাম সিং সোনিয়াকে বলে, বোন এর পরের প্ল্যান কি? মানে এটা সোনিয়ার আপন ভাই এবং সোনিয়াই প্ল্যান করে তার ভাইকে পুলিশ সাজিয়ে এনেছে টাকাগুলো সে ও তার ভাই আত্মসাৎ করবে বলে। সোনিয়া তার ভাইকে বলে, কারানের গাড়ি বাড়ির বাহিরে থাকবে যাতে সুলতান ভাই এসে মনে করে বিক্রম আর কারান প্ল্যান করে টাকা নিয়ে ভেগেছে, কিন্তু তার আগে বিক্রমের লাশটা আমাদের কোথাও ফেলে আসতে হবে। রাম সিং বলে, তোর মাথায় কি বুদ্ধি, আমি অবাক হয়ে যাচ্ছি। এরপর সোনিয়া ও রাম সিং বিক্রমের লাশটা নিয়ে শহরের ভিতরে একটা ব্রিজের উপরে আসে। রাম সিং বিক্রমের লাশটা ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় আর তখনই সোনিয়া রাম সিং এর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সোনিয়া বলে, তুই কিভাবে ভাবলি যে 5 কোটি টাকা আমি তোর সাথে ভাগাভাগি করে নেব? রাম সিং বলে, আমি তোর ভাই ছিলাম। সোনিয়া বলে, আমার কাউকে প্রয়োজন নেই। এই বলে হাসতে হাসতে তার ভাইকে নৃশংসভাবে হত্যা করে। অন্যদিকে দেখা যায় কারান বিক্রমের বাড়িতে এসে টাকাগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু কারানকে তো রাম সিং এর লোক ধরে নিয়ে গিয়েছিল। তখন দেখানো হয় রাম সিং এর লোকজন কারানকে মারতে চেয়েছিল। কারান তখন তাদেরকে বলেছিল, আমাকে তোমরা ছেড়ে দিলে আমি তোমাদের 4 লক্ষ টাকা দেবো। অতগুলো টাকার লোভে রাম সিং এর লোকজন তখন কারানকে ছেড়ে দেয়। কারান 4 লক্ষ টাকা দিয়ে 5 কোটি টাকার বাজিমাত জিতে নেয় এবং কারান টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর সোনিয়া বাড়িতে এসে টাকার ব্যাগ খুঁজতে থাকে, কিন্তু সে খুঁজে পায় না। এমন সময় সুলতান ভাই তার লোকজন নিয়ে সেখানে আসে। সুলতান ভাই বলে, আমি তোমাকে অনেক সম্মান করি, তাই যা যা ঘটেছে তুমি আমাকে সত্যি সত্যি বলো। সোনিয়া তখন নিজের মতো করে গল্প বানিয়ে বলতে শুরু করে। সোনিয়া বলে, আমি আর বিক্রমের সাথে বিক্রমের বন্ধু কারান, যে আপনার কোম্পানিতেই কাজ করত,
কারণ আর বিক্রম মিলে তখন প্ল্যান করে অখিলকে মেরে 5 কোটি টাকা নিয়ে নেয় এবং আমি যখন এই প্ল্যান সম্পর্কে জেনে যাই তখন ওরা আমাকে উপরের একটা ঘরে বন্ধ করে রাখে, আমি কিচ্ছু করতে পারিনি। এরপর সোনিয়া অখিলের লাশ বিক্রম কোথায় গুম করে রেখেছিল সেটা দেখায়। সুলতান ভাই দেখে সত্যিই অখিলকে তারা মেরে ফেলেছে। রেশমা অখিলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। সে অখিলকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু সুলতান ভাই ছলনাময়ী সোনিয়ার গল্প বিশ্বাস করে নেয়। সুলতান ভাই সোনিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য বুকে জড়িয়ে নেয়, কিন্তু চলে যাওয়ার সময় সুলতান ভাই যেটা বলে সেটা আমাদের হুঁশ উড়িয়ে দেয়। সুলতান ভাই বলে যে 5 কোটি টাকা ছিল সেই টাকার নোটের নাম্বার সিআইডির কাছে রেজিস্টার করা আছে। একটা টাকা যদি ওই টাকা থেকে কেউ খরচ করে তাহলে সিআইডি তখনই তাকে ধরে ফেলবে, মানে ওই টাকা সুলতান ভাই ছাড়া মূল্যহীন। এই কথা শুনে সোনিয়া বিশাল পরিমাণে ঝটকা খায়। যেই টাকার জন্য সোনিয়া এত কিছু করলো সেই টাকার কোনো মূল্য ছিল না, কিন্তু তারপরেই সোনিয়া হাসতে থাকে। সোনিয়া পাগলের মতো আচরণ করতে থাকে, মানে সোনিয়া পাগল হয়ে পড়েছে। অন্যদিকে দেখা যায় পুলিশ কারণকে ধরে ফেলেছে। কারণ পুলিশকে তাদের সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বললে পুলিশ এসে বলে, তোরা কি ভেবেছিলি সুলতান ভাই তোদের থেকে কোমা খেলোয়াড়? এটা বলে পুলিশ বলে, গল্প এখানেই শেষ নয়, গল্প এখনো বাকি আছে। সিন তখন রেশমার কাছে আসলে দেখি রেশমা অখিলের মৃত্যুতে পুরো পাথর হয়ে পড়েছে। সে অখিলকে অনেক ভালোবাসতো। সে সব সময় অখিলের সাথে কাটানো মুহূর্ত ভেবে মনে মনে কষ্ট পাচ্ছে। রেশমা তখন সুলতান ভাইয়ের একটা লোকের থেকে বন্দুক নেয় প্রতিশোধ নেওয়ার জন্য। তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। রেশমা কারণকে মারার জন্য পুলিশ স্টেশনে আসে। তার প্ল্যান মাফিক কারণকে দেখার সাথে সাথে রেশমা কারণের উপর বন্দুক তাক করে। এরপর জোরে একটা চিৎকার দিয়ে ঠাস। পুলিশ রেশমাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে রেশমা হাসতে থাকে। রেশমা পুলিশের সামনে জোরে জোরে হাসতে থাকে, মানে রেশমা কারণকে মারার পর পাগল হয়ে পড়েছে। তাই আদালত সিদ্ধান্ত নেয় রেশমাকে পাগলাগারদে পাঠানো হবে। রেশমা শারীরিকভাবে সুস্থ হওয়ার পরেই তার বিচার করা হবে। সিন পাগলাগারদে আসলে দেখি সোনিয়া যেই পাগলাগারদে ভর্তি ছিল রেশমাকেও সেই পাগলাগারদেই পাঠানো হয়েছে। রেশমা সুযোগ বুঝে সোনিয়া ঘুমানোর সময় তার মুখের উপর বালিশ চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। মানে রেশমা প্ল্যান করে পাগল সেজে এখানে এসেছিল সোনিয়াকে মারতে। তো মুভি এখানেই শেষ হয়। বাপরে বাপ, টুইস্টের উপর টুইস্ট, এত টুইস্ট ফুটে তুলতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তাই আজ আমি আর বাড়তি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, মুভিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর এইরকমই মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর না হলে কিন্তু তোমার মনেও 5 কোটি টাকার লোভ ঢুকে যাবে।